মুদ্রার রিজার্ভ কি কেন গুরুত্বপূর্ণ? মূলত পণ্য ও সেবা রপ্তানি এবং বিদেশে কর্মরত শ্রমিকদের স্বদেশে পাঠানো অর্থ, ইংরেজিতে যাকে রেমিটেন্স বলে, তা থেকে বৈদেশিক মুদ্রার মজুদ গড়ে ওঠে। এর সঙ্গে যুক্ত হয় বৈদেশিক ঋণ বাবদ প্রাপ্ত অর্থ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের অর্থ। সাধারণত শক্তিশালী বা অনমনীয় মুদ্রা, যা আন্তর্জাতিক বাজারে সহজে বিনিময়যোগ্য, ইংরেজিতে যাকে বলে হার্ড কারেন্সি, সেটিতেই বৈদেশিক মুদ্রার মজুদ করে তোলা হয়, যেমন ডলার, ইউরো, পাউন্ড ইত্যাদি। কোনো দেশীয় দেশেরই কোনো ব্যাংকে বা বিদেশে অবস্থিত কোনো ব্যাংকেও বৈদেশিক মুদ্রার মজুদ সংরক্ষণ করতে পারে। বেশিরভাগ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন ডলারে? বিশ্বের প্রায় সব দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ আছে। এই মজুদগুলোর অর্ধেকেরও বেশি অংশ মার্কিন ডলারে রাখা হয়েছে, কারণ এটি বিশ্ববাজারে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা। এছাড়াও ব্রিটিশ পাউন্ড, স্টার্লিং, ইউরো এবং জাপানি ইয়েন বৈদেশিক মুদ্রা মজুতে ব্যবহৃত মুদ্রাগুলোর মধ্যে অন্যতম। বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থনৈতিক প্রভাব। বৈদেশিক মুদ্রার মজুদ কোনো দেশের নিজস্ব মুদ্রার দেনা পরিশোধ মুদ্রানীতি প্রভাবিত করতে ব্যবহৃত হতে পারে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার মজুদ একটি দেশের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর ক্ষমতা বৃদ্ধি করে। দেশীয় মুদ্রা মানে দ্রুত অবমূল্যায়ন ঘটলে বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবহার করে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। শূন্য ভাণ্ডারে শুরু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্বাধীনতার পর প্রায় খালি হাতে যাত্রা শুরু করেছিল তৎকালীন বাংলাদেশ সরকার। এই সময় প্রায় এক দশক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের কোনো তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যায় না। তবে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1972 সালে মজুদ স্বর্ণসহ আমাদের সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $27 কোটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশের উত্থান শুরু হয় মূলত 2010 সালের পর থেকে। 2009 থেকে 2010 অর্থবছরে বাংলাদেশের রিজার্ভ উন্নীত হয় $10 বিলিয়ন। করোনার সময় 2021 সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ উঠেছে $48 বিলিয়ন। এখন পর্যন্ত এটাই বাংলাদেশের রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানির দামের অস্বাভাবিক বৃদ্ধির কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ধাক্কা খায় বাংলাদেশও কমে আসে রিজার্ভ। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ওঠানামা করছে। রিজার্ভ সংকট কারণ ও প্রতিকার। বেশ কিছুদিন ধরেই দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলারের সংকট বিরাজ করছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্ফীতি ক্রমশ কমছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ এক পর্যায়ে $48 বিলিয়ন উন্নতি হয়েছিল, যা ছিল সার্ক দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক রিজার্ভ। সেখান থেকে রিজার্ভ কমতে কমতে বর্তমানে $20 বিলিয়ন নিচে নেমে এসেছে। পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে তাতে বলা যায় ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও কমবে। অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। একটি দেশের জন্য কী পরিমাণ রিজার্ভ থাকা জরুরি তার কোনো সঠিক পরিমাপ নেই। দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন প্রচেষ্টার নিরিখে বৈদেশিক মুদ্রার পরিমাণ নিরূপিত হয়ে থাকে। তবে অর্থনীতিবিদগণ মনে করেন, কোনো দেশের 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকলে তাকে স্বস্তিদায়ক রিজার্ভ বলা যেতে পারে। সেই হিসেবে বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ দিয়ে 4 থেকে 5 মাসের আমদানি ব্যয় মেটানো যেতে পারে। এই অবস্থা রাতারাতি সৃষ্টি হয়নি। যখন রেকর্ড পরিমাণ বৈদেশিক রিজার্ভ সৃষ্টি হয়েছিল তখনই কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল, যাতে রিজার্ভ কখনোই কমে না যায়। কিন্তু সময় মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বর্তমান রিজার্ভ সংকটের সৃষ্টি হয়েছে। আমদানি আয়ের বিপরীতে রপ্তানি আয় কম। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় সূত্র হচ্ছে পণ্য রপ্তানি আয়। কোনো কারণে যদি পণ্য রপ্তানি আয়ের মন্তরগতি সৃষ্টি হয় এবং পাশাপাশি আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে বৈদেশিক মুদ্রা সংকট দেখা দেবে। এটাই স্বাভাবিক। দেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে ধীর গতি প্রত্যক্ষ করা গেলেও আমদানি ব্যয়ের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। বৈদেশিক মুদ্রার চলমান ক্রাইসিস মোকাবিলার জন্য বাংলাদেশ ব্যাংক 122টি বিলাসজাত পণ্যের একটি তালিকা প্রণয়ন করে তা আমদানি নিরুৎসাহিত করা হয়। এর উদ্দেশ্য ছিল লেনদেনের ভারসাম্যকে অনুকূল অবস্থায় নিয়ে আসা। আন্তর্জাতিক বাজারে সৃষ্ট বিভিন্ন সংকটের কারণে বাংলাদেশের রপ্তানি আয় কমে যায়। প্রত্যাশা মোতাবেক রপ্তানি আয় হচ্ছে না। এরপরে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত পণ্য রপ্তানি এবং ব্যয়ের শীর্ষ খাত আমদানি পরস্পর বিপরীতমুখী অবস্থানে ধাবমান থাকার কারণে বৈদেশিক মুদ্রা সংকট তীব্রতর হয়েছে। পণ্য রপ্তানিকারকদের অনেকে স্থানীয় মুদ্রা টাকার ব্যাপক অবমূল্যায়নের আশায় অর্জিত বৈদেশিক মুদ্রা দ্রুততম সময়ের মধ্যে দেশে প্রত্যাবর্তন করাচ্ছেন না। তারা এই আয় বিদেশেই ধরে রাখছেন। এটাও একটা সমস্যা। মুদ্রা পাচার। এছাড়া অবৈধ পথে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GFI এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতি বছর বাংলাদেশ থেকে 64,000 কোটি টাকা পাচার হচ্ছে। উত্তরকালে এই পাচারের পরিমাণ নিশ্চিতভাবে আরও বেড়েছে। বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ যে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় করে তার 35 থেকে 40% এই খাতের কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারিজ এবং মধ্যবর্তী পণ্য আমদানিতে পুনরায় বিদেশে চলে যায়।
ফলে জাতীয় অর্থনীতিতে এই খাতের মূল্য সংযোজনের হার 60 থেকে 65%। যে 42 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে তৈরি পোশাক খাত থেকে, তার মধ্যে জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজিত হয়েছে মাত্র 28 থেকে 29 বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক শিল্পের সব কাঁচামাল স্থানীয়ভাবে উৎপাদন করা না গেলেও কোনো কাঁচামাল তো স্থানীয়ভাবে উৎপাদন ও যোগান দেওয়া সম্ভব বলে মনে করি। দক্ষ বিদেশি কর্মীর আধিপত্য। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে প্রচুর সংখ্যক বিদেশি কর্মরত রয়েছেন। এরা কোম্পানির মাঝারি এবং শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। উদ্যোক্তাদের অনেকেরই ধারণা স্থানীয়ভাবে শিক্ষা অর্জনকারীদের পক্ষে বিদেশিদের মতো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব নয়, অথচ স্থানীয়ভাবে যারা কারিগরি বিদ্যা বা অন্যান্য ক্ষেত্রে শিক্ষা অর্জন করেছেন তাদের উপযুক্ত প্রশিক্ষণ দানের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের কাজে নিয়োগ করা যেতে পারে। রপ্তানি বাণিজ্য অসঙ্গতি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অসঙ্গতি অপ্রত্যাশিত মাত্রায় বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। বাংলাদেশ থেকে অন্তত 200টি পণ্য রপ্তানি করা হয়। এর মধ্যে তৈরি পোশাক থেকে অর্জিত হয় হচ্ছে 85% মতো রপ্তানি আয়। আমাদের শীর্ষ রপ্তানি পণ্য আমদানি নির্ভর, কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারিজ নির্ভর। ফলে জাতীয় অর্থনীতিতে এই খাতের মূল্য সংযোজনের হার তুলনামূলকভাবে কম। একসময় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে ছিল পাট ও পাটজাত পণ্য, কিন্তু কালের বিবর্তনে পাটের সেই সোনালী অতীত এখন আর বিদ্যমান নেই। বাংলাদেশ পাট পণ্যের বহুমুখীকরণে কোনো সাফল্য দেখাতে পারেনি, ফলে আন্তর্জাতিক বাজার আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাট পাট, চা, চামড়ার মতো প্রায় শতকরা স্থানীয় কাঁচামাল নির্ভর পণ্য রপ্তানি বাড়ানো গেলে উপার্জিত বৈদেশিক মুদ্রার প্রায় পুরোটাই জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন করতে পারত। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি মারাত্মক সীমাবদ্ধতা হচ্ছে আমরা যেসব দেশে অধিক পরিমাণে পণ্য রপ্তানি করি সেসব দেশ থেকে আমদানি করি তুলনামূলকভাবে সামান্য কিছু পণ্য। আবার যেসব দেশ থেকে বেশি পরিমাণ পণ্য আমদানি করি সেখান থেকে আমাদের রপ্তানি ভলিউম খুবই কম। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই অসঙ্গতি আমাদের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। শুধু আইন করে পণ্য আমদানি কমানো যাবে না, কারণ বাজারে যে পণ্যের চাহিদা থাকবে সেই পণ্য কোনো না কোনোভাবে আমদানি হবেই। তো তাই আমদানি প্রবণতা কমানোর জন্য আমদানি বিকল্প পণ্য স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। প্রোডাকশন ইজ দ্য সলিউশন। সো প্রোডাকশন ইজ দ্য কি টু রিডিউস এভরিথিং আর কি। ইনফ্লেশন হোক বা সেটা রেমিটেন্স বাড়ানো হোক, সব কিছুর জন্যই এটা ইম্পর্ট্যান্ট। তাই আমদানি প্রবণতা কমানোর জন্য আমদানি বিকল্প পণ্য স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ভোক্তা যদি স্থানীয়ভাবে উৎপাদিত উন্নত মানের বিকল্প পণ্য পায় তাহলে তো কোনোভাবে বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট হবে না। শিল্পে ব্যবহার্য যেসব কাঁচামাল বা মধ্যবর্তী পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব নয়, শুধু সেই সব পণ্যগুলোই আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। হুন্ডি। অর্থনীতিবিদরা অনেকে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা ঠিকই রেমিটেন্স দেশে প্রেরণ করছেন, তবে তা বৈধ চ্যানেলে না এসে হুন্ডির মাধ্যমে আসছে। ফলে আহরিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে না। বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে অন্তত 4টি রেট চালু আছে। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা প্রেরিত রেমিটেন্সের বিপরীতে স্থানীয় মুদ্রায় বেশি অর্থ পাওয়ার আশায় হুন্ডির মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করছেন। হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মার্কিন ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা দরকার। মার্কিন ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার পাশাপাশি প্রেরিত রেমিটেন্সের উপর নগদ আর্থিক প্রণোদনা অব্যাহত রাখলে প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে আগ্রহী হয়ে উঠতেন। বিশাল অঙ্কের আমদানি ব্যয়। বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে থাকে। স্থানীয়ভাবে জ্বালানি তেলের প্রচুর অপচয় হয়। জ্বালানি তেল আমাদের আমদানি করতেই হবে, কিন্তু কোনোভাবে যেন জ্বালানি তেলের অপচয় না হয় তা নিশ্চিত করতে হবে। দেশে উন্নয়ন কার্যক্রম চলছে বেশ দ্রুত গতিতে, কিন্তু সব উন্নয়ন প্রকল্পই জাতীয় বিবেচনায় অগ্রাধিকার পাওয়ার যোগ্য নয়। যেসব প্রকল্প কম জনগুরুত্বপূর্ণ সেগুলো স্থগিত অথবা বিলম্বিত করা যেতে পারে। প্রকল্প গ্রহণে আরও সতর্ক হতে হবে। চিকিৎসা ও ভ্রমণের জন্য বিদেশ গমন। প্রয়োজনীয় অপ্রয়োজনে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গমন করেন, অথচ দেশে উন্নত চিকিৎসা হতে পারে। যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন তাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। তারা যদি একজন রোগীর সাথে ভালো ব্যবহার করেন তাহলে রোগীরা বিদেশে চিকিৎসার জন্য যাবার প্রয়োজন তেমন একটা অনুভব করবেন না। বিদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মেডিসিন আমদানি করে থাকে, কিন্তু পাশাপাশি বাংলাদেশ বিশ্বের 100টিরও বেশি দেশে মেডিসিন রপ্তানি করে। যেসব মেডিসিন আমদানি করা হয় উদ্যোগ নিলে তার অনেকগুলোই স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব এবং কিছু রোগের ওষুধ এখন দেশে উৎপন্ন হচ্ছে। বর্তমান ক্রাইসিস মুহূর্তে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট কাটানোর জন্য উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো যায় এবং একই সঙ্গে ব্যয় কমানো যায় তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনো ক্রাইসিস নয়, যদি এটা সঠিক পথে সমাধান করা যায় আমাদের সে লক্ষ্যে অগ্রসর হতে হবে।
সো এখন যদি আমরা হ্যান্ড নোট থেকে পড়ি রিজার্ভ সমাচার বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুবিধা। বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুবিধা হচ্ছে এটা আমদানি ব্যয় মেটায় আমাদের, বৈদেশিক ঋণের সুদ প্রদান করে এবং সহজেই হচ্ছে বৈদেশিক ঋণ পাওয়া যায়। সো এটা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুবিধা। আমার যদি রিজার্ভ বেশি থাকে আমি আমার আমদানি ব্যয় বা ইম্পোর্ট কস্ট মেটাতে পারতেছি, আমার বৈদেশিক ঋণ যেগুলো আছে আমার সেসব ঋণের বা ড্যাপ্টের সুদ আমি প্রদান করতে পারতেছি, ইন্টারেস্ট দিতে পারতেছি, সহজে বৈদেশিক ঋণ পাওয়া যায়। আমার রিজার্ভ থেকে খুব ইজিলি আমি হচ্ছে অন্যান্য দেশ থেকে হচ্ছে ড্যাপ্ট নিতে পারবো আর কি, বা লোন নিতে পারবো। রপ্তানি, রেমিটেন্স, ঋণ বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা থেকে আমদানি, সুদ ও ঋণের কিস্তি এবং অন্যান্য খাতে যাওয়া বৈদেশিক মুদ্রা বাদ দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের নিকট যে পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চিত বা জমা থাকে তা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশীয় মুদ্রার মানের অবমূল্যায়ন ঘটলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে বা বাজারের ঘাত প্রতিরোধ করা যায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কোনো দেশের মুদ্রানীতি নির্ধারণে হচ্ছে ভূমিকা রাখে। বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে চীনের, প্রায় $3 ট্রিলিয়ন সমমূল্যের। সো বিশ্ব ব্যাংকের তথ্যানুসারে 1972 সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র $27.4 কোটি। সো 2001 সালে বাংলাদেশের রিজার্ভ ছিল প্রায় $150 কোটি। 2014 সালের পর থেকে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পেতে শুরু করে। এই সময়কে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্বর্ণযুগ বলা হয়। এই সময় বাংলাদেশের রিজার্ভ দ্বারা $21 বিলিয়ন। সো 2021 সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ দ্বারায় প্রায় $48 বিলিয়ন। এখন পর্যন্ত এটি সর্বোচ্চ পরিমাণ রিজার্ভের রেকর্ড বর্তমানে বাংলাদেশের রিজার্ভ, এটা চেক করে নিতে হবে আর কি। সো বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সম্পদ, কেননা যখন বৈদেশিক মুদ্রা আসে তখন এর বিপরীতে গ্রাহককে সমপরিমাণ টাকা পরিশোধ করা হয়। সুতরাং প্রবাসী, গার্মেন্ট ব্যবসায়ী বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রিজার্ভের মালিকানা দাবি করার কোনো সুযোগ নাই, কারণ তাকে সমপরিমাণ বাংলাদেশি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। সো বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ অন্য দেশের সার্বভৌম বন্ড ক্রয় করে বিনিয়োগ করে কিছু অংশ দিয়ে স্বর্ণ কিনে রাখা আছে। বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ হচ্ছে অন্য দেশের সার্বভৌম বন্ড ক্রয় করে হচ্ছে বিনিয়োগ করে, আবার কিছু অংশ দিয়ে হচ্ছে স্বর্ণ কিনে রাখে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে $8,10,00,000 অর্থ চুরি হয়েছিল। প্রায় হচ্ছে $101 মিলিয়ন আর কি চুরি হয়েছিল, $10,00,000। সো রিজার্ভ কমার কারণ কি? রিজার্ভ কমার কারণ হচ্ছে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া, রপ্তানির তুলনায় হচ্ছে আমদানি বেশি, কাঁচামাল আমদানি বৃদ্ধি, ওভার আন্ডার ইনভয়েসিং, উন্নয়ন প্রকল্পের মূল্য পরিশোধ, এরপরে হচ্ছে হুন্ডির প্রভাব। এগুলো হচ্ছে রিজার্ভ কমার কারণ। সংকট মোকাবেলায় করণীয় হচ্ছে মুদ্রা পাচার ও রেমিটেন্স হুন্ডি বন্ধ করতে হবে, কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া। এরপরে হচ্ছে রপ্তানি পণ্য বহুমুখীকরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্য আমদানি না করা, জ্বালানি আমদানির জন্য আলাদা তহবিল গঠন করা, রিজার্ভ অর্থের সতর্ক ব্যবহার, বৈদেশিক সংস্থাগুলো থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ। সো বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ হচ্ছে 100% এলসি মার্জিন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিলাসবহুল পণ্য আমদানিতে 100% এলসি মার্জিন লাগবে, লেটার অফ ক্রেডিট মার্জিন আর কি। সো দ্যাটস ইট।